যে কয়েকটা স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলছি মাধ্যমিকের ছাত্রছাত্রীরা ভূগোলে একদম 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন চোখ বন্ধ করে 100% কমন পাবে। তার কারণ কি, একদম বেছে বেছে তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশান নিয়ে এসেছি, যেগুলো তোমাদের পড়তেই হবে। এগুলো পড়লে একদম অল্প বাছাই করা সাজেশান, যেগুলো পড়লে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তুমি যেই স্কুলেই পড়ো না কেন ভূগোলে সেকেন্ড ইউনিট টেস্টে তুমি কমন তো পাবেই, ফাইনাল পরীক্ষা টেস্ট পরীক্ষাতেও কমন পাবে। যদি মনে হয় যে স্যারের উত্তর অনেক আগেই আমি উত্তর সহ পিডিএফ দিয়েছি, পাশাপাশি সেই ভিডিওতেই এমসিকিউ এসএকিউ উত্তর সহ সমস্তটা দেওয়া রয়েছে। সেই ভিডিও দেখতে ইচ্ছুক থেকে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে মাধ্যমিকের সাজেশান এবং নোটসের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে ভিডিও দেখে পিডিএফ সংগ্রহ করতে পারো। পাশাপাশি এই সাজেশানটির যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে আমি এই ভিডিওতে একটি ফ্রি পিডিএফের পাসওয়ার্ড সম্পূর্ণ ছোটো হাতে দেখিয়ে দেবো। ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি। পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করবো না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। দেখো, বিভিন্ন স্কুলে তো বিভিন্ন রকম চ্যাপ্টার রয়েছে পরীক্ষায়। আমি একটা কম্বাইন্ড সাজেশান দিয়ে দিচ্ছি সেকেন্ড চ্যাপ্টার থেকে 5th চ্যাপ্টার অবধি, যাদের যে অধ্যায়গুলো রয়েছে তারা সেই সাজেশান ফলো করবে। প্রথমে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, স্টার দেওয়া প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সংজ্ঞা পড়তে হবে অ্যারোসল, আপেক্ষিক আর্দ্রতা, বৈপরীত্য তাপ। তারপর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে পড়তে হবে, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে পড়তে হবে, ইনসোলেশন কি পড়তে হবে। তারপর সমচাপ রেখা কাকে বলে পড়তে হবে, অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো পড়তে হবে, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে পড়তে হবে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে পড়তে হবে। 3 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে, ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও তাপ প্রতিরোধের উপায় কি পড়তে হবে। তারপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়তে হবে, উষ্ণতার সঙ্গে বায়ুচাপের কি সম্পর্ক পড়তে হবে, স্থলবায়ু সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো, ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট, পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায়াঞ্চল সৃষ্টি হয় এবং কেন। দেখো, যারা একটু অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রী আছো, কম পড়তে চাইছো, তাদের আমি বলবো শুধুমাত্র যে স্টার দেওয়া প্রশ্ন সেগুলো পড়ে যাও। আর যারা রিভিশন করতে চাইছো তারা এই প্রশ্নগুলো সবকটাই তৈরি করো, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো। তারপর পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের প্রবাহপথ উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। তারপরের যে প্রশ্নটি রয়েছে দেখো, বিশ্ব উষ্ণায়নের 5টি গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যাদের 3rd চ্যাপ্টার বায়ুমণ্ডল রয়েছে সেখান থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম শৈবাল সাগর কাকে বলে, বানডাকা কাকে বলে, সারাসারির বান কি, অ্যাপোজি কি, পেরিজি কি, সংযোগ অবস্থান কাকে বলে, প্রতিযোগ অবস্থান কাকে বলে, এগুলো পড়তে হচ্ছে। 3 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে, প্রথম গ্র্যান্ড ব্যাংক ও যুগ্মচরা বা মগ্নচরা বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রের জন্য অনুকূল কেন। পরের প্রশ্ন নিউ ফাউন্ডল্যান্ডে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্নটা অনেক স্কুলের পরীক্ষায় দিয়েছে, একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। তারপরের প্রশ্ন অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন। তারপরের প্রশ্ন জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। এটা না পড়লেও চলবে, এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, পরের প্রশ্ন পড়তে হবে জোয়ার ভাটার ফলাফল, অর্থাৎ সুফল কুফল পড়তে হবে। ভরা জোয়ার মরা জোয়ারের পার্থক্য পড়তে হবে। 5এর যে প্রশ্নগুলো পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট, এটা স্টার দিতে ভুলে গেছি, ধরে নাও চলে এসছে। 1 আর 2-এর মধ্যে একটা প্রশ্ন যাদের এই চ্যাপ্টার রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে আসবেই। প্রথম চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ আলোচনা করো। নেক্সট সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো। 3 নম্বরে একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি, মহাসাগরীয় স্রোতের উৎপত্তিকে নিয়ন্ত্রণকারী উপাদানগুলির উল্লেখ করো। তারপরে 4র্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা যাদের থাকবে, এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, সংজ্ঞা এখানে যে কয়েকটা দিয়েছি পড়ে যেও। কঠিন বজ্র, তরল বজ্র, গ্যাসীয় বজ্র, জৈব বজ্র, তেজস্ক্রিয় বজ্র। নেক্সট পড়তে হবে বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে, কম্পোস্টিং মোস্ট ইম্পর্টেন্ট, আসবেই আসবে। জৈব ভঙ্গুর, জৈব অবভঙ্গুর বজ্রের সংজ্ঞার জায়গায় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্থক্য। তারপর ফ্লাই অ্যাশ কাকে বলে, লেস ইম্পর্টেন্ট। ই বজ্র কি বা ইলেকট্রনিক বজ্র কি, খুব ইম্পর্টেন্ট। তারপর পড়তে হবে স্ক্র্যাবার কাকে বলে। 3 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, বজ্র পৃথকীকরণ, তার পাশাপাশি বজ্র ভরাটকরণ, স্ক্র্যাবারটাও পড়ে যাও। তারপর বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি পড়তে হবে। তারপর বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা কী। তারপর পড়তে হবে তরল বজ্র, কঠিন বজ্র, জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর বজ্র। তারপর পরিবেশের ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। আরেকটা প্রশ্ন দেওয়া হয়নি, সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব। ঠিক আছে, আমি এখানে পরিবেশের ওপর বজ্রের প্রভাবের জায়গায় এই যে পরিবেশের ওপরে এর জায়গায় তোমরা ভাগীরথী হুগলিটা করে নিও, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক আছে, এটা লিখে দিচ্ছি, পরিবেশের ওপরে বজ্রের প্রভাব পড়তে হবে না, ভাগীরথী হুগলি নদীর ওপর এটা পড়বে। ঠিক আছে, কেমন, আমি টাইপ করে দিচ্ছি, এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ভাগীরথী
হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা আমি দিতে ভুলে গেছি, তাই এখন খেয়ালে আসলো, তাই তোমাদের কিন্তু দিয়ে দিলাম। তারপর পঞ্চম অধ্যায়, বেশিরভাগ স্কুলে পঞ্চম অধ্যায়ের অর্থনৈতিক পরিবেশ থেকে রয়েছে। অর্থনৈতিক পরিবেশ থেকে যে 2 নম্বরের সংজ্ঞাগুলো পড়তে হবে, শস্যাবর্তনের সংজ্ঞা পড়তে হবে, সবুজ বিপ্লব পড়তে হবে, জায়িদ ফসল পড়তে হবে, বাগিচা ফসল পড়তে হবে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি পড়তে হবে। স্টার দেওয়াগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর যে সংজ্ঞাগুলো পড়তে হবে সেটা শিকড় আলগা শিল্প পড়তে হবে, উদীয়মান শিল্প পড়তে হবে, তথ্য প্রযুক্তি শিল্প পড়তে হবে। আর যে সংজ্ঞা পড়তে হবে, জনঘনত্ব পড়তে হবে, আদমশুমারি পড়তে হবে, জনবিস্ফোরণ পড়তে হবে, জনকীর্ণতা পড়তে হবে। টিকা পড়তে হবে এখান থেকে যেগুলো, হীরক চতুর্ভুজ, পুনর্রপ্তানি বন্দর, বহুমুখী নদী পরিকল্পনা। 3 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে, প্রথম পরিবহন ব্যবস্থার গুরুত্ব পড়তে হচ্ছে, তারপর জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, তারপরে ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট। ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান, খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতে কফি চাষ বিখ্যাত কেন, তারপর পূর্ব ভারতে বস্ত্রশিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। এখান থেকে 5 নম্বরের যে প্রশ্ন, দেখো মাত্র 3টে দাগিয়েছি, তার মধ্যে প্রথম যে প্রশ্নটা রয়েছে না, এটা আসবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কিন্তু যদি তোমরা মনে করো যে অর্থনৈতিক পরিবেশের পাশাপাশি কারোর স্কুলে কিছুটা প্রাকৃতিক পরিবেশ থেকেও আমাদের দিতে পারে, শুধুমাত্র তাদের জন্য, নট অনলি সবার জন্য নয়, শুধুমাত্র যাদের কিছুটা প্রাকৃতিকের পোর্শন, যেমন ভারতের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা যদি থেকে যায়, সেখান থেকে তোমরা পড়তে পারো গম বা কফি বা কার্পাস বা ইক্ষু বা ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। যাদের শুধু অর্থনৈতিক পরিবেশ আছে তারা এই প্রশ্নগুলো পড়বে। 2 প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণ কি, তারপর পড়বে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি, আর মোস্ট ইম্পর্টেন্ট 4টা, ভারতের জনসংখ্যা বন্টনের বা জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো। তো এই ছিল সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন। যারা পিডিএফের আকারে সাজেশনটা পেতে চাইছো, ভিডিওর মধ্যে আমি পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে দেওয়া ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে পাসওয়ার্ড দিয়ে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।